ধরো লিখলাম, আচ্ছা একটু বাবা একজন যুক্ত হয়েছে তো নিয়ে নি। ধরো লিখলাম হচ্ছে, আচ্ছা স্ক্রিন শেয়ার করেছি, যেমন আই অ্যাম আ স্টুডেন্ট। খেয়াল করো হ্যাঁ সবাই, এই যে একটা বাক্য লিখেছি, আই অ্যাম আ স্টুডেন্ট, আই গো টু স্কুল এভরিডে। এখানে দেখো একটা বাক্য আছে তাই না? এই এক একটা বাক্যকে আমরা বলছি এক একটা স্পিচ। স্পিচ মানে কি বাচ্য বা বাক্য। এই বাক্য পার্টস মানে কি অংশ। প্রত্যেকটা বাক্যকে তুমি যদি দেখো এক একটা শব্দ, আই একটা শব্দ, অ্যাম একটা শব্দ, একটা শব্দ, স্টুডেন্ট একটা শব্দ, এই শব্দগুলোকে এক একটা শব্দকে আমরা পার্টস বলছি। তাহলে পার্টস অফ স্পিচ মানে কি, এই স্পিচের যে অংশগুলো রয়েছে এগুলোকে এক একটা পার্টস অফ স্পিচ বলে। এটাই গেল। তার মানে সোজা কথায় আমরা যতগুলো কথা বলি প্রত্যেকটা ওয়ার্ডকেই কিন্তু আলাদা আলাদা করে বলা হয় পার্ট, এবং এই সমস্ত কথাগুলোর যে অংশ এগুলোকে পার্টস অফ স্পিচ বলা হয়। পার্টস অফ স্পিচ। আচ্ছা চলো, পার্টস অফ স্পিচ একটু আগে জারিন বলেছে ৮ প্রকার, তাই না? আমরা একটু দেখি টোটাল ৮ প্রকারের রয়েছে পার্টস অফ স্পিচ। কত প্রকার? ৮ প্রকার। খেয়াল করো, এখন এই প্রকারগুলো জানবো, আইডেন্টিফাই করব এবং নিজেরা টেস্ট দিব যে আসলে বুঝতে পারছি কিনা। আচ্ছা দুইজন যুক্ত হতে পারছেন, একটু দাও একটু যুক্ত করে নি। ওকে, তাহলে ভালো করে বুঝবা হ্যাঁ, পার্টস অফ স্পিচ মূলত ৮ প্রকার। আর তোমাদের এটা পরীক্ষায় আসে বা দরকার হয়, সো এটা দিয়ে আমরা আজকের ক্লাসটি স্টার্ট করলাম। ৮ প্রকার। আচ্ছা চলো আমরা একটা একটা করে জানবো, কেমন? আচ্ছা নাউনের বিষয়টা, তাই না? নাউন মানে কি? নাউন মানে বলো, নাউন মানে কি জানো তো? কোনো কিছুর নাম বোঝায়। কোনো কিছুর নামকেই আসলে নাউন বলে। হ্যাঁ, আমরা একটু শর্টলি আমরা ৮ প্রকারের এটা লিখে নিই, তারপর একটা একটা করে আবার তোমাদের বোঝাবো। কোনো কিছুর নামকেই নাউন বলে। তোমার নাম, আমার নাম, কোনো একটা প্রতিষ্ঠানের নাম, তোমার সামনে একটা কলম আছে সেটার একটা নাম আছে, সেটাও নাউন। একটা কম্পিউটারের নাম, সেটাও নাউন। অর্থাৎ কোনো জিনিসের জন্মগত নাম অথবা দেওয়া নামকে আমরা নাউন বলবো। এটা কোনো কিছু, কোনো জায়গা হতে পারে, কোনো 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 যন্ত্র হতে পারে। হ্যাঁ, একটু আগে আইডেন্টিফাই, একটু পর আইডেন্টিফাই করে করে আমি তোমাদের বোঝাবো। নাম্বার 2 দেখো, নাম্বার 2 কি? প্রোনাউন, তাই না? প্রোনাউন। আচ্ছা প্রোনাউন কি জানো তো? নামের পরিবর্তে যেটা ইউজ করা। আমি একটু সব ডিটেলস বলবো, আপাতত একটু প্রকারগুলো লিখে নিই। নাউন, এই যে নাউন আছে, এখানেও নাউন আছে দেখো। মনে রাখবা নামের পরিবর্তে যেই শব্দগুলো ব্যবহার করো সেটাই প্রোনাউন। আমি এক্সাম্পল দিচ্ছি একটু পরে। নাম্বার 3 কি বলো দেখি, কে জানো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, রাইট, অ্যাডজেক্টিভ। দেখো এটার একটা সঠিক উচ্চারণ আছে, যদিও আমরা অ্যাডজেক্টিভ বলি বাট এটা ডি এর উচ্চারণটা হয় না। হ্যাঁ, এটা আমরা ভুল বলে থাকি, এটা হবে অ্যাডজেক্টিভ। স্যার এতদিন যে আমি অ্যাডজেক্টিভ জানি, এতদিন তুমি এটা ভুল জানো। এটা সঠিক উচ্চারণ হবে অ্যাডজেক্টিভ, নট অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আচ্ছা বাবা, কে যুক্ত হতে পারছে না? মুশকিল হয়ে গেল তো। আচ্ছা এই কে যেন যুক্ত হতে পারছে না, একটু দাও। বরং অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা অ্যাডজেক্টিভের পরে কি আছে বলো দেখি, কে জানো? স্যার ভার্ব। হ্যাঁ ভার্ব আছে, বলে ফেলবে। মায়েশা কি যুক্ত হয়েছে? মায়েশা মানে আসেনি না? আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা। ভার্ব রয়েছে তাই না? ভার্বের সংজ্ঞাও আমি একটু পরে দিচ্ছি। আচ্ছা ভার্বের পরে কি আছে বলো দেখি, কে জানো? অ্যাডভার্ব। হ্যাঁ, একটার সাথে একটা কানেক্টেড, ভার্বের সাথে রয়েছে অ্যাডভার্ব। আচ্ছা ভেরি গুড, অ্যাডভার্ব দিয়েছি। আচ্ছা নাম্বার 6 কি বলো দেখি? প্রিপজিশন। প্রিপজিশন। আচ্ছা এর উচ্চারণটা একটু ঠিক করো। হ্যাঁ, আমরা দেখি এটাকে আমরা প্রিপজিশন বলি, বা শুদ্ধ হচ্ছে প্রে, প্রেপজিশন। হ্যাঁ, এটা প্রে দিয়ে শুরু হয়, পি আর ই কে, এখানে প্রি না বরং প্রেপজিশন, এটা শুদ্ধ উচ্চারণ। হ্যাঁ, এই অংশটুকু। আচ্ছা তোমরা যদি কেউ কথা বলো তাহলে মাইক্রোফোন অফ রেখে কথা বলবা, কেমন বাবা? হ্যাঁ, যদি ক্লাসের বাইরে যদি কেউ কথা বলো, যে বাড়িতে আম্মুর সাথে কথা বলতেছো বা আব্বুর সাথে, তাহলে অবশ্যই তুমি মাইক্রোফোন অফ রেখে কথা বলবা। আচ্ছা তাহলে এটা প্রি না, হয়ে যাবে প্রেপজিশন। আচ্ছা 7 নম্বর কি জানো? কনজাংশন, তাই না? হয়ে গেল কনজাংশন, কনজাংশন। আর একটা আছে 8 নম্বর কি? ইন্টারজেকশন। এই তো জানো সবাই তাই না, ইন্টারজেকশন।
তো চলো এবার আমরা একটা একটা করে এগুলো সব আইডেন্টিফাই করব। তার মধ্যে রয়েছে নাউনের যে বিষয়টা। শোনো, নাউনকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়, বেশ কয়েকটা ভাগে। একটু ভালো করে মন দিবা, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত সংজ্ঞাটা আমরা দেখি। যে কোনো জায়গার নাম, সোজা কথা, নেমস অফ এনিথিং। যে কোনো কিছুর নামই নাউন, নেমস অফ এনিথিং, যে কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নাম, অর্থাৎ যেটারই নাম আছে সেটাই নাউন। তবে অনেক কিছু নাম আছে যেটা জন্মগতভাবে পাওয়া, আবার কিছু নাম আছে যেটা পরবর্তীতে দেওয়া। যেমন জন্মগত বা সৃষ্টিগতভাবে আমরা মানুষ, তো আমাদেরকে দেখে বলে এই ওই মানুষটা কে। সেই যে মানুষ রয়েছে, এটা কিন্তু আমাদের একটা খুব সাধারণ নাম। আবার যখন তুমি বলছো যে আমি ইমরান স্যারের কাছে গ্রামার শিখি, তো ইমরান স্যার, ইমরান তো আমার বাবা মার দেওয়া নাম বা আমার দাদার দেওয়া নাম, পরবর্তীতে আমি পেয়েছি। তো নামকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। তো চলো এখন এক এক করে ভাগ করি। তোমরা কি জানো নামের একটা ভাগ কি হতে পারে? এই যে দেখো, প্রপার নাউন। এটা কি নাম শুনেছো তোমরা কখনো? ইয়েস স্যার। আচ্ছা, প্রপার নাউন নাম শুনেছো তাই না? বলো তো নাউনের আরেকটা ভাগ আছে, সেটা কি তোমরা জানো? কমন নাউন। এটা কি জানো? এই যে, স্যার কালেক্টিভ হ্যাঁ নাম হ্যাঁ, হবে ওটাও না? আছে। হ্যাঁ, অফকোর্স হবে। এই যে কমন নাউন আছে। আচ্ছা, সি নাউন। নাম্বার। আচ্ছা, কালেকটিভ নাউনে গেলাম। কালেক্ট, এরপরে কি আছে বলো দেখি? ন্যাচারাল নাউন। হ্যাঁ, ম্যাটেরিয়াল নাউন। শোনো, আমরা যারা জানি বলে ফেলবো, হ্যাঁ সমস্যা নেই, ভুল গেলে আমি ঠিক করে দেবো। ম্যাটেরিয়াল নাউন। আর একটা আছে কি বলো দেখি? হ্যাঁ হ্যাঁ, ৫ প্রকার। আচ্ছা, দাঁড়াও, একজন জয়েন করেছে, একটু নিয়ে নে বাবা। একটা সেকেন্ড সময় দাও। স্যার অ্যাবস্ট্রাক্ট নাউন। এক্স্যাক্টলি, অ্যাবস্ট্রাক্ট নাউন। বলে ফেলবা, মনে হচ্ছে স্যার আমারটা কি হবে, বলে ফেলবা, হলে হবে না হলে ভুল হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে একটু কঠিন মনে হচ্ছে তাই না, যে স্যার নাউনের মধ্যে আবার এতগুলো নাম। তুমি অলরেডি নাউন জানো, যে কোনো জিনিসের নামকে তো নাউন বলছো। ওই নাউনগুলোকে আসলে ৫টা ভাগে ভাগ করা হয়েছে। কারণ কোনোটা কোনোটা তোমার হচ্ছে কি বলে, ম্যাটেরিয়াল নাউন আছে, কোনোটা কালেকটিভ নাউন আছে। তো চলো আমরা একটা একটা করে ভাগ করে বুঝি এখন। প্রপার নাউন, তোমাদের সবার তো একটা করে নাম আছে তাই না? সেটা কি? তার আগে কমন নাউনটা বোঝাই। কমন মানে হচ্ছে সাধারণ নাম। যে কোনো কিছুর সাধারণ নামকেই বলা হয় কমন নাউন। স্যার এটা আবার কি কিরকম? আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি। সাধারণ নাম, দেখো, সাধারণ নাম মূলত সৃষ্টিগতভাবে আসে, মানে পরে দেওয়া হয় না। সৃষ্টিগতভাবে আমরা মানুষ, সাধারণ নাম। অর্থাৎ যদি দেখো কোনো কিছুর জন্মগতভাবেই একটা নাম আছে। স্যার জন্মগত সৃষ্টিগত বুঝতে পারছি না। আচ্ছা, আর একটু সহজ করে দিই। ধরো তোমার সামনে একটা বাড়ি আছে, বাড়ি, এই যে বাড়ি আছে, হ্যাঁ, আচ্ছা, সরি, লিখে বোঝাই, অথবা আরো সহজ ভাবে বোঝাই। তোমরা সবাই এখানে যে আছো, সবাই তো ছাত্র, স্টুডেন্টস বা ছাত্রী আছো তাই না? স্টুডেন্ট। সো তোমাদের কমন নাম হচ্ছে স্টুডেন্ট। কারণ কি? কারণ তোমরা হচ্ছে এখানে কমন নাউনের সংজ্ঞা কি জানো কেউ? কে জানো একটু বলো দেখি, তোমাদের দিয়ে একটু বোঝাই। স্যার যে যে নাম দ্বারা কোনো ব্যক্তি বস্তু প্রাণীর হ্যাঁ, সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। এক্স্যাক্টলি। আচ্ছা, প্রাণীর ক্ষেত্রে সাধারণ নাম কেমন হবে বলো দেখি? এনিম্যাল। এনিম্যাল, তাই না? এনিম্যাল একটা ধরো কমন নাউন, এনিম্যাল। আচ্ছা, এনিম্যালের মধ্যে আরো কিছু কমন আছে। ধরো তোমার কাছে বিড়াল আছে, যে বিড়াল, বিড়ালটাও কিন্তু একটা কমন নাউন। কারণ কি? তুমি যতক্ষণ পর্যন্ত একটা জিনিসের একটা নাম ধরেই ডাকবে ততক্ষণ পর্যন্ত সেটা কমন নাউন। ধরো তোমার বাসায় একটা ক্যাট আছে, যার নাম হচ্ছে মনে করো কিটি। সো এই যে কিটি যখন বলা হবে তখন সেটার একটা স্পেসিফিক নাম, একদম নির্ধারিত নাম। এবং কিটি, হ্যাঁ আমার কিটিটা এখন ঘুমাচ্ছে। তুমি যখন বলবে যে বিড়ালটা ঘুমাচ্ছে, আমি বুঝতে পারবো না কোন বিড়ালটা ঘুমাচ্ছে, তোমাদের বাড়িতে তো আরো বিড়াল রয়েছে। বাট তুমি যখন বলবে যে কিটি ঘুমাচ্ছে, তখন বুঝবো যে হ্যাঁ তোমার একটা বিড়াল আছে আদরের এবং তার নাম কিটি, সে এখন ঘুমাচ্ছে। তার মানে কোনো কিছুর সাধারণ নামকে আমরা বলবো হচ্ছে কমন নাউন। চলো আরেকটা আছে, যেমন ডগ। ডগ মানে কুকুর। আবার অনেকে তো শখ করে ডগের নাম রাখে তাই না? অনেক 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 কিছু, মানে ডগের একটা নাম বলো দেখি। কে বলতে পারবা যে ডগের নাম শুনেছো এরকম কোনো নাম? টাইগার। টাইগার, এক্স্যাক্টলি। শোনো, টাইগার মানে তো বাঘ, কিন্তু অনেকে আবার
শখ করে কুকুরের নাম রাখে টাইগার। তো তুমি যখন নামটা বলবা এই টাইগার কাম অন কাম হিয়ার, তখন দেখবা অনেকগুলো কুকুর আছে কিন্তু টাইগার বললে শুধু ওই কুকুরটাই আসবে। ঠিক তেমনি তোমরা যে স্টুডেন্টস ক্লাস করতেছো, ধরো ক্লাসের মধ্যে অনেকেই রয়েছে, 30 জন বা 20 জন বা 10 জন স্টুডেন্ট তোমরা ক্লাস করছো বা স্কুলের মধ্যে আছো, তোমার হেডমাস্টার ডাকলো যে অজস্রীকে ডাক দাও তো, তার মানে ক্লাসের মধ্যে যতগুলো মানুষ আছে তার মধ্যে শুধু অজস্রী আসবে। অজস্রী যখন নির্ধারিত নাম ধরে কাউকে ডাকা হবে তখন সেটা হবে প্রপার নাউন। সো তোমাকে যখন আইডেন্টিফাই করতে দিব যে এটা প্রপার নাকি কমন, তখন দেখবা যে ওই নামটা ধরে ডাকলে একজন আসে কিনা। যদি একজন আসে তাহলে প্রপার, আর যদি দেখো অনেকজন চলে আসে তাহলে সেটা কমন নাউন হয়ে যাবে। আচ্ছা চলো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, না বুঝতে পারলে অবশ্যই আমাকে বলবা। আচ্ছা ধরো বললাম যে আমাদের বাড়িতে ল্যাপটপ আছে, ধরো অনেকগুলো ল্যাপটপ আছে, ল্যাপটপ একটা সাধারণ নাম, কারণ তুমি কম্পিউটারের মতো যে জিনিসটা দেখতে এবং যেটা তুমি বহন করো সেটা তো ল্যাপটপ বলো, তাই না? সো ল্যাপটপ হচ্ছে একটা কমন নাউন। আচ্ছা ল্যাপটপের প্রপার নাউন হতে পারে, ধরো আমার এইচপি ল্যাপটপ আছে, এই যে নাম এইচপি আছে, আচ্ছা এইচপি তো বেশ ভালো ব্র্যান্ড। অথবা আমার অ্যাপল আছে, ওরে বাবা অ্যাপল আছে, অ্যাপল দেখলেই তুমি কিন্তু ওরে বাবা অ্যাপেল আছে, তাহলে তো অ্যাপেলের অনেক দাম, অ্যাপেল ব্যবহার করে। এই যে অ্যাপেল একটা নির্ধারিত কোনো ল্যাপটপের ব্র্যান্ডের নাম, তো তখন তুমি এটাকে বলছো হচ্ছে প্রপার নাউন। তো এই যে ল্যাপটপ পর্যন্ত বাট এইচপি এবং অ্যাপল এটা কিন্তু প্রপার নাউন হয়ে যাবে। আচ্ছা চলো তোমরা আসলেই বুঝতে পেরেছো কিনা আমি একটু দেখি, মাইশা একটু বোঝাও প্রপার এবং কমন এই দুটো খুব ভেজাল হয়, একটু বুঝে নি, বলো দেখি বাবা। মাইশা কোনো কিছুর সাধারণকে কোনো নাম বলে। ওকে এক্সাম্পল দিবা। এক্সাম্পল হুম, চেয়ার, টেবিল। চেয়ার টেবিল, আচ্ছা গেল। আচ্ছা প্রপার নাউন কোনটা হবে? কোনো কিছুর পরে যে নাম লেখা হয় জন্মের পরে তাকে প্রপার নাম বলে। এক্স্যাক্টলি, যেমন উদাহরণ দাও। হুম, যেমন টমি, কিটি। টমি কিটি, ইয়েস। অর্থাৎ আরেকটা বিষয় মনে রাখবা, যখন কোনো কিছুর নাম ধরে ডাকলে তুমি একজন বা একটা বস্তুকেই তুমি পাবে তখন সেটা প্রপার নাউন হয়ে যাবে, আর কমন হচ্ছে সাধারণ নাম। এটা বোঝো না এমন কেউ আছো বাবা? কেউ কি আছো যে স্যার আমি বুঝতে পারি নাই? আমি তো অনেকক্ষণ ধরে বুঝিয়েছি এটা, তারপরও কি বুঝতে পেরেছো? জুনায়েদ কি বুঝেছো তুমি? জুনায়েদ, জুনায়েদ কি আছো নাকি? জুনায়েদ কোথায়? জুনায়েদ দেখছি না। আরেকবার একটু বুঝিয়ে দে। আচ্ছা আরেকবার বুঝিয়ে দেবো তাই না, ঠিক আছে। দেখো প্রপার নাম হচ্ছে যেমন জুনাইদ, তোমাকে ডেকেছি, দেখো আমি যখন জুনাইদ বলেছি তখন শুধু জুনাইদই কিন্তু আনসার দিয়েছে। তো জুনাইদ বলো তো এটা কি প্রপার নাউন নাকি কমন নাউন হবে? হুম, প্রপার নাউন। হ্যাঁ হ্যাঁ, প্রপার নাউন হবে। কেন প্রপার নাউন বলো দেখি এটা? হ্যাঁ, কারণ কি? কারণ জুনায়েদ বলার পরে কয়জন আনসার করেছে বলো? একজন। একজন। আর যদি বলি স্টুডেন্টস এখানে আসো, তাহলে স্টুডেন্টস, তাহলে এটা কমন নাকি প্রপার? কমন। কেন কমন বলো দেখি? কারণ কি? কারণ এখানে একজনকে বোঝানো হয়নি, সকল সাধারণভাবে সবাইকে বোঝানো হয়েছে, তাই না? ইয়েস স্যার। আচ্ছা এবার কি বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি একটু পরে এক্সাম পরীক্ষা নিব, টেস্ট নিব, তখন জিনিসটা আরো প্রপার ওয়েতে তুমি মাথা ঠান্ডা করে আনসার করতে পারবে। তাহলে দেখো আমি যখন শীট দেবো সেখানে সংজ্ঞা আমি লিখে দেবো, হ্যাঁ ডোন্ট ওয়ারি। তাহলে প্রপার নাউনটা হলো কি, যখন একজনকে ডাকছে একজন আসে, আর কমন হচ্ছে যখন অনেকজনকে ডাকছো তখন সেটা কমন হয়ে যাচ্ছে। তো এবার চলো কালেকটিভ নাউন আসি। কালেকটিভ নাউন হচ্ছে কোনো কিছুর সমষ্টিগত নাম। সমষ্টিগত নাম স্যার বুঝতে পারলাম না, ধরো এক্সাম্পল একটু দেখে বলি, দাঁড়াও জাস্ট মিনিট। আচ্ছা স্যার ক্লাস। ক্লাস একটা একটা হচ্ছে কালেকটিভ নাউন, এক্স্যাক্টলি। যেমন ধরো ক্লাস, যদি বলি যে ক্লাস তোমরা চুপ থাকো, তার মানে দেখো একজনকে না বুঝিয়ে আমি সমস্ত অর্থাৎ পুরো ক্লাসটাকেই কিন্তু আমি বুঝিয়েছি। আচ্ছা এখন যুক্ত হচ্ছে কে এতক্ষণ পরে? আচ্ছা একটু দাও বাবা, একটু যুক্ত করে নি। ওহো, আচ্ছা সমষ্টিগত নামকে একদম মানে
যেই নামটা দিয়ে বুঝবা যে নামের মধ্যে আরো অনেকজন আছে, সেটাই কালেকটিভ নাউন হয়ে যাবে। এর বাংলা হচ্ছে সমষ্টিগত নাউন। একসাথে করলে অনেকজনকে বা অনেকগুলো প্রাণীকে একসাথে করার পরে যে একটা নাম হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, তোমরা কি জানো ওই যে যেমন হার্ড, হার্ড আছে, HARD, সরি, হার্ড মানে কি জানো? HARD, কারো জানা আছে কি? হৃদয়, না না, হার্ট না বাবা, হার্ড, HARD, হার্ড। হার্ড মানে শক্ত, না ওই, আচ্ছা স্যার শক্ত, না ওটা HARD, হার্ড মানে শক্ত। আর এই হার্ড মানে হচ্ছে পাল। অনেকগুলো গরু একসাথে মিশে থাকে যখন, তখন আমরা বলি কি, ওই দেখো একটা গরুর পাল যাচ্ছে, মানে অনেকগুলো গরুকে একসাথে হার্ড বলে। HARD, হার্ড। এই হার্ড হচ্ছে একটা কালেকটিভ নাউন। অর্থাৎ যখন যে নাম দ্বারা আমরা অনেকজনকে একসাথে বুঝবো। আবার দেখো এই যে একটু আগে বলেছো ক্লাস, তোমরা জানো স্যার ক্লাস মানে তো ক্লাসরুম, ক্লাসরুম মানে ক্লাসরুম না, অনেকগুলো শিক্ষার্থীকে একসাথে ক্লাস বলা হয়। ধরো তোমার টিচার ক্লাসে গেলে, হেই ক্লাস, স্টপ, সাইলেন্ট, ডোন্ট টক, তখন কিন্তু একজনকে বলতেছে না, টিচার সবাইকে মিলে বলতেছে। তো তখন এই ক্লাসটা হয়ে যাবে কালেকটিভ নাউন। আচ্ছা, কালেকটিভ নাউনের আর কোনো এক্সাম্পল তোমরা জানো? ক্লাব, স্যার কি হতে পারে? হ্যাঁ বলো। বুঝিনি। ক্লাব, আরবি অ্যাসেম্বলি, ইয়েস, অফ কোর্স, ক্লাব হতে পারে। দেখো ক্লাব মানে কি, আমরা জানি ক্লাব মানে হয়তো এটা একটা স্পোর্ট ক্লাব, যেখানে হয়তো শুধুমাত্র খেলা হয়, এরকম না। ক্লাব বলতে বোঝায় অনেকগুলো প্লেয়ারের বা অনেকগুলো সেম টাইপের যারা ক্লাবটা পরিচালনা করছে, ওই সমস্ত মানুষের সমষ্টিগত একটা নামকে আসলে ক্লাব বলা হয়। তার মানে ক্লাব মানে এমন না যে একটা ঘর। আচ্ছা, আরেকটা বলেছো ক্লাবের পরে কি বলেছো যেন, ওটা শুনতে পাই। অ্যাসেম্বলি, হ্যাঁ, অ্যাসেম্বলি। আমরা যখন অ্যাসেম্বলিতে থাকি তখন স্কুলে দেখবো অনেক মানুষ একসাথে থাকে, এবং ওই জায়গাটুকু বা ওই পুরো নাউনটাকে তখন অ্যাসেম্বলি বলে বা কালেকটিভ নাউনের মধ্যে পড়ে যাচ্ছে। আর কি জানো, আরেকটা যেন কে কি বললে জানো, এটা আমি শুনতে পারলাম না। স্যার ফ্যামিলি হবে না? হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলি হবে, অফকোর্স ফ্যামিলি একটা কালেকটিভ নাউন। কারণ একটা ফ্যামিলিতে একজন থাকে না, ওয়ান মেম্বার না, বরং একটা ফ্যামিলিতে মিনিমাম দুইজন থাকে। হ্যাঁ, দুইজন, অর্থাৎ ধরো এক স্বামী স্ত্রী দুইজন মিলে একটা ছোট ফ্যামিলি, অথবা স্বামী স্ত্রী তাদের একটা সন্তান, ফ্যামিলি। তো এই ক্ষেত্রে আমরা সেটাকে ফ্যামিলি বলছি। স্যার আর্মি হতে চায় না? হ্যাঁ, আর্মি হবে, পুলিশ হবে, এক্স্যাক্টলি, পুলিশ হবে। দেখেছো, এগুলো কিন্তু সবই কালেকটিভ নাউন। পিপল হবে, হ্যাঁ, সোসাইটি, অফকোর্স সোসাইটি হবে, হ্যাঁ হবে, হবে না কেন? সোসাইটি তো অনেকজন মানুষ থাকে, সোসাইটিও স্যার একটা অফিস, অফিস। না, অফিস হবে না। অফিস, একটু দাঁড়াও, অফিস একটু ভাবতে হবে। এটা অফিস নিয়ে আগে কখনো দেখিনি। সোসাইটি তুমি যেটা বলেছো, অফিস, অফিসও হবে, হ্যাঁ। অফিস যদি এটা নাউন, একটা জায়গা না বুঝিয়ে যদি তুমি সমষ্টিগত মানুষকে বোঝাও, অফিসার্সদের যে জায়গা, হ্যাঁ, সেটা অফিস। অবশ্যই এটা প্লেসের মধ্যে পড়ে যাবে। অফিস এটা এটা কালেকটিভ হবে না। ওকে, এই পর্যন্তই। স্যার হ্যাঁ, হ্যাঁ, স্কুল তো হবে, অফকোর্স স্কুল হবে। ধরো এক ঝাঁক মাছকে কিন্তু স্কুল বলে, জানো, স্কুল অফ ফিশ। হ্যাঁ বলো। স্যার হুম, হুম। টিম হবে না? হ্যাঁ, টিম হবে। বাবা, তুমি তো অনেকগুলো জানো, দেখছো, আমার মাথায় তো আসছিল না। স্যার আচ্ছা, ফ্লোট, হ্যাঁ, কি বাবা? বুঝতে পারছি না, কি বললে? হবে, হ্যাঁ, পিপল হবে, পিপল হবে, হ্যাঁ, অনেকগুলো মানুষের সমষ্টিগত নাম পিপল। আচ্ছা দেখো, বাস এই পর্যন্তই থামি, আমি আরেকটু এক্সাম্পল বলছি, হ্যাঁ, আমার বই থেকে। যেমন ফ্যামিলি বলেছো, আবার এই যে লাইব্রেরি, অনেকগুলো বইয়ের যে সমারোহ, সেটাকে আমরা কি বলি, কালেকটিভ নাউন বলি। টিম বলেছো, আবার নেভি হয়, হ্যাঁ, নেভি ওই যে আর্মি বা পুলিশদের মতো নেভি, যাদের তোমার যে পানি পথে যারা থাকেন, হ্যাঁ, তাদেরকে আসলে নেভি বলে, বা ও সরি, মানে আকাশ পথে যারা যায়। তো এই সমস্ত টিম, অর্থাৎ যেটা দিয়ে তুমি টিম বোঝাবা, সেটাই হয়ে যাবে হচ্ছে কালেকটিভ নাউন। বাস, এই পর্যন্ত রাখো, আমি আরো শীটে আরো কিছু বেশ কিছু জিনিস উল্লেখ করে দিব। তাহলে আমরা মেন কথা, কালেকটিভ নাউন বলে একটা নাউন দ্বারা যখন আমি একটা পুরো গ্রুপকে বুঝবো, তখন সেটা হয়ে যাবে কালেকটিভ নাউন। তবে আরো আছে অনেক, আমার জানার বাইরেও অনেক ওয়ার্ড আছে, তোমাদের জানার বাইরেও অনেক ওয়ার্ড আছে, এক এক গ্রামার বইতে এক এক এক্সাম্পল দেওয়া আছে। তবে এটার একটা কমনলি যেটা আমরা জানতে পারবো, যে যে ওয়ার্ড দ্বারা মানে একটা গ্রুপ বা সম্মিলিত অনেকগুলো মানুষকে বোঝায়, সেটাকে কালেকটিভ নাউন বলে। এটা একটু মনে রাখলে হবে। বাই দ্য ওয়ে, নেক্সটটাতে চলো, ম্যাটেরিয়াল নাউন। এটা সম্পর্কে কারোর ধারণা আছে, এটা আবার কি জিনিস? স্যার মাটির পদার্থ হ্যাঁ, অথবা জিনিস পৌঁছাতে গুণা যায়।
আচ্ছা, ধাতব, হ্যাঁ এটা তো গোনা যাবে না, গোনা যাবে না, এটা আমরা একটু পরে আসবো, এটা নিয়েও কথা আছে। ম্যাটেরিয়াল মানে সোজা কথা ধাতব পদার্থ, তাই না? অথবা ধাতব আবার হতে পারে শুধু সোনা রূপা না, এমন না, বরং এটা এরকম ভাবে এক্সাম্পল দিতে পারো যখন একটা জিনিসকে আমরা আর একটা কিছুতে রূপান্তর করি। অর্থাৎ একটা জিনিস রয়েছে, যেমন মনে করো যেমন দুধ, আমরা যে দুধ খাচ্ছি, দুধ থেকে আমরা আবার দই বানাচ্ছি, সো এটাও কিন্তু একটা ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ একটা ম্যাটেরিয়াল বা ধাতব বলতে শক্ত কিছু হবে এরকম না, হ্যাঁ, মানে এমন একটা জিনিস যেটা মৌলিক জিনিস, যেটাকে তুমি আবার আরেকটা জিনিসে পরিণত করছো, সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এক্সাম্পল একটু দিই, যেমন আয়রন। হ্যাঁ বলো বলো। এক হ্যাঁ তার বুঝলি? এক হবে না এগ, চেয়ার এগ হবে না বাবা। আচ্ছা আমি একটু এক্সাম্পল দিই, দাঁড়াও এক্সাম্পল দিচ্ছি, তুমি দেখো। আচ্ছা একটু থামো, আমি এক্সাম্পল দেবো, উল্টো পাল্টা হয়ে যাবে সবার। এই যে আয়রন, আমি একটু বোঝাই, তারপর তোমাদের এক্সাম্পল থাকলে তোমরা শেয়ার করবে। যেমন আয়রন আছে, উড আছে। উড মানে কি জানো? উড মানে কি? কাঠ আছে। এই যে কাঠ থেকে তুমি চেয়ার বানাও, টেবিল বানাও, দরজা বানাও, হ্যাঁ, তখন এটা অন্য কিছুতে রূপান্তর হয়ে যাচ্ছে। এরপর মিল্ক আছে, যেটা একটু আগে বলেছি, মিল্ক আছে। মিল্কে তুমি অন্য অন্য জিনিসে তুমি পরিণত, মিল্ক থেকে তুমি ঘি তৈরি করছো, বাটার তৈরি করছো, চিজ তৈরি করতেছো, সো তখন এইগুলো সব ম্যাটেরিয়াল নাউন হয়ে যাবে। ক্লিয়ার হয়েছো তো? ইয়েস স্যার আচ্ছা ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা আবার কি জিনিস জানো? অ্যাবস্ট্রাক্ট, স্যার এই নাউনকে চোখে দেখা যায় না হ্যাঁ, যে নাউনকে চোখে দেখা যাবে শুধু না। সেন্টেন্স করা যায় আচ্ছা একটু দাও বাবা, সাউন্ড হচ্ছে না। অনুভব করা যাবে কিন্তু চোখে দেখা যাবে না, স্যার এটা আবার কেমন কথা? আচ্ছা যেমন মনে করো লাভ, এই যে মনে করো বাবা মা তোমাকে যে ভালোবাসেন, হ্যাঁ সেটা তো তুমি দেখতে পারো না, তুমি ফিল করতে পারো যে তোমার বাবা তোমাকে ভালোবেসে একটা চকলেট দিচ্ছেন, তাই না? তো তখন কি তুমি ওই যে ফিলটা আছে, ওই ফিলিংটাকেই বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, ওটা তো ধরতে পারবা না। তাহলে কি বললাম, লাভ যেমন, ঠিক তেমনি হ্যাপিনেস। এই যে দেখো হ্যাপিনেস মানে কি? সুখ। অর্থাৎ কারোর মনের ভিতরে আনন্দ, সে ফার্স্ট হয়েছে, ও তো দেখাতে পারছে স্যার না। কাইন্ডনেস হ্যাঁ স্যার কাইন্ডনেস আছে। এয়ার হবে না হ্যাঁ হ্যাঁ বলো বাবা। এয়ার হ্যাঁ স্যার বাতাস এয়ার বাতাস, বাতাসটা আসলে বাতাস নিয়ে কিছু কনফিউশন আছে। এটা স্যার কেমন? অনেস্ট একটু এক করে বাবা শেষ করি। একজন প্রশ্ন স্যার করে, অনেস্ট ম্যাম আচ্ছা অনেস্ট, অনেস্টি হবে না, এটা অনেস্ট হবে না, অনেস্ট আবার অ্যাডজেক্টিভ, একটু পরে বোঝাবো। অনেস্টি হবে, অনেস্টি মানে সততা, এটা আবার কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। এয়ার নিয়ে কথা বলেছো, এয়ার নিয়ে আমি একদিন অনেক ঘাটাঘাটি করলাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস দেখিয়েছে, কেউ কেউ অ্যাবস্ট্রাক্ট নাউন দেখিয়েছে যে ওটা তো দেখা যায় না, আবার কেউ কেউ তোমার ওই যে কি যেন বলে, কমন নাউন মানে একটা সিম্পল কমন নাউন হিসেবে দেখিয়ে, যে বাতাস আমরা যখন কোনো বলের মধ্যে ভরি সেটা তো জায়গা নেয়, তো এটার একটা নাউন আছে, এটা তো টাচ করা না গেলেও এটা তো আমরা তো করতে পারছি, জায়গার মধ্যে আছে, এর অনুভূতি বা অস্তিত্ব তো আমরা বুঝতে পারছি। বাতাস যে তুমি ওই যে কি যেন বলে, ধরো ফ্যানের সামনে দাঁড়িয়ে আছো, তোমার বাতাস লাগতেছে, তো এই জিনিসটা তুমি ফিল করতে পারছো। সো এটা নিয়ে একটু ঝামেলা আছে, তো যাই হোক তুমি যেহেতু প্রশ্ন করেছো, আমি এটা আরেকটু ঘাটাঘাটি করে আমি প্রয়োজনে গ্রুপে জানিয়ে দেবো। হ্যাঁ এয়ার নিয়ে একটু আমার নিজেরও কনফিউশন আছে, কারণ এটা আমি সঠিক আনসার পাই নাই। আচ্ছা বাই দ্য ওয়ে এগুলো একটু জেনে রাখো আপাতত, লাভ, হ্যাপিনেস, কাইন্ডনেস, অনেস্টি, এগুলো সব কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ কি, একটু পরে কিন্তু সব একটা একটা করে বোঝাবা এক্সাম্পল সহ। কারণ হচ্ছে এটা তুমি টাচ করতে পারবা না, তোমাকে ফিল করতে হবে। তো এটা ছিল আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আরেকবার একটু বলছি, কারণ আমি শুধু টেস্ট নেবে এমন না, বরং তোমাদের কাছে আরেকবার যাব। তো নাউন হচ্ছে কি, যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলবো। হ্যাঁ আচ্ছা একটু দাঁড়াও, ওকে। তো চলো আমি আরেকবার একটু সংজ্ঞাগুলো দিচ্ছি, তারপর তোমাদের কাছে যাব। নাউন বলতে বুঝি যে কোনো কিছুর নাম, এটা হতে পারে কোনো তুমি তোমার মতো বোঝাবা, হ্যাঁ, মুখস্থ মতো না, তোমার মাথায় যতটুকু তুমি ফিল করেছো ততটুকু দিয়ে বোঝাবা। কোনো কিছু, কোনো জায়গার নাম, কোনো মানুষের নাম, এরপরে কোনো কিছুর নামকে আমরা বলবো হচ্ছে নাউন। যেটারই নাম আছে সেটাই নাউন। নাউনকে মূলত পাঁচটি ভাগে আমরা ভাগ করেছি, তাই না? এখানে একটা প্রপার নাউন ছিল, প্রপার নাউন ব্যাখ্যা করতে গিয়ে যেটার খুব নির্দিষ্ট একটা নাম আছে, নির্ধারিত নাম, অর্থাৎ যে নাম ধরে ডাকলে একজন মানুষ বা একজন জায়গা, মানে একটা জায়গা অথবা একটা দেশ, দেশকে আমরা মেনশন করতে পারবো, সেটাই প্রপার নাউন। এবং আরেকটা আছে দেখো, এই ধরনের শব্দের প্রথম অক্ষর
ক্যাপিটাল হবে, মানে বড় হাতের অক্ষর হবে, এটা মনে রাখবা। হ্যাঁ, সো প্রপার নাউন যেখানেই ব্যবহার করো, সেটা বাক্যের শুরুতে, বাক্যের মাঝে, বাক্যের শেষে, সেটা হয়ে যাবে কি বড় হাতের অক্ষর হয়ে যাবে। সো এটা হচ্ছে প্রপার নাউন, যেটাকে ডাকলে একজনই আসবে। কমন হচ্ছে জাতিগত সাধারণ নাম, অর্থাৎ যে নাম ধরে ডাকলে তুমি অনেকগুলো জিনিসকে, মানে অনেকগুলো জিনিসকে না, একটা জিনিসের সাধারণ নাম, যেমন বয়, গার্ল, সিটি, তো এগুলোকে ডাকলে তোর একজন আসবে, বয়েজ কাম হিয়ার, তখন দেখবা ক্লাসে সব বয়েজ চলে আসবে। অথবা গার্লস লিসেন টু মি, শুধু মেয়েরাই শুনবে তখন। অর্থাৎ যেই নাম ধরে ডাকলে অনেকে তোমার ডাকে সাড়া দিচ্ছে, সেটাকে কমন নাউন বা সাধারণ নাম বলে। এটা হচ্ছে একেকজনের বুঝ ক্ষমতা এক এক রকম, একেকজন এক এক ভাবে বুঝতে পারছো, কিন্তু বিষয়টা একটু বুঝবা। কেউ হয়তো একটা নাম ধরে ডাকলে আসছে, এটাদের প্রপার নাউন তুমি বুঝে নিচ্ছ, অর্থাৎ এটার উপরে তোমার নিজের যে একটা মানে বোধগম্যতা বা একেকজনের বোঝার যে মানে সিস্টেম, এটাকে কাজে লাগাতে হবে। কালেকটিভ নাউন একটু আগে বলেছি, একটা নাউন দ্বারা যদি সমষ্টিগত বা অনেকগুলো মানুষ বা অনেকগুলো জিনিসকে একটা কমনলি বোঝানো হয়, একটা, সেটাকে কালেকটিভ নাউন। যেমন ক্লাস, একটা ক্লাসে অনেক শিক্ষার্থী সবাইকে মিলে বলা হচ্ছে ক্লাস। আর্মি, টিম, ফ্লক মানে পাখির ঝাঁক, ফ্যামিলি পরিবার। আরেকটু আগে তো আরো এক্সাম্পল তুমি দিয়েছো। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? দেখো, যে নাউন দ্বারা কোনো ব্যক্তির গুণ, অবস্থা বা কাজের নাম প্রকাশ হয়, দেখা যাবে না, ছোঁয়া যাবে না, সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। যেমন অনেস্টি, কাইন্ডনেস, হ্যাপিনেস, ব্রেভারি মানে সাহস, চাইল্ডহুড মানে শৈশব। দেখো, এগুলো কি টাচ করা যাবে না, কিন্তু ফিল করা যাবে। ম্যাটেরিয়াল নাউন, যে নাউন দ্বারা এমন কোনো পদার্থ বা উপাদানের নাম বোঝায় যা ওজন করা যায় কিন্তু গণনা করা যাবে না, বা একটা জিনিস থেকে আরেকটা জিনিসে যেটা পরিণত হবে। ম্যাটেরিয়াল বা পদার্থ জাতীয় জিনিস, যেমন ওয়াটার, গোল্ড, মিল্ক, আয়রন, সুগার, উড ইত্যাদি। আচ্ছা, আমরা দুইজনের কাছে দেখি এটা আসলে বোঝাতে পারো কিনা। যারা বোঝাও খুব কনফিডেন্স আর আমি পারফেক্টলি বোঝাতে পারবো, এমন দুইটা হাত তোলো দেখি। এই পাঁচটা জিনিস একটু বোঝানোর চেষ্টা করবা। হ্যাঁ, আচ্ছা, আমি প্রথম দুইটা হাতকে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, বাই দ্য, আচ্ছা আমান, তুমি বলো। তুমি একটু, এই যে সবাই একটু বুঝো, তাহলে যারা বোঝো নাই তারাও যাতে একটু বুঝে নিতে পারে। আমার নাউনটা কি জানো, বলো এটা আগে। হ্যাঁ, বলো। যে কোনো কিছু গুণবাচক নামকে না হলে জাতিবাচক নামকে না, নাউন, কোনো আমি নাউন বলেছি, নাউনটা কি আসলে? নাউন। কোনো কিছু নামকেই নাউন বলে। নাউন বলে। আচ্ছা, এবার তুমি প্রপার নাউন বলো দেখি, কাকে বলে প্রপার নাউন? কোনো কিছু জাতিগত না হলে গুণবাচক নামকেই হ্যাঁ, প্রপার নাউন বলে। আচ্ছা, প্রপার নাউন বলে, জাতিগত না। এটা তো তোমার ওই যে একটু আগে যেটা বলেছি, যেটা একদম স্পেসিফিক বা নির্ধারিত নামকে, কোনো কিছুর নির্ধারিত নামকে। ধরো তোমার নাম আমান, তা আমান যখন বলেছি, শুধু তুমি আনসার করেছো, সো একটা নাম দেখে যখন আমরা বুঝতে পারবো যে এই নাম দ্বারা একজন ব্যক্তি বা একটা জায়গাকে বোঝানো হয়েছে, তাহলে সেটা প্রপার নাউন হবে। বলো দেখি, আমান, বাংলাদেশ এটা কি কমন নাকি প্রপার না কালেকটিভ নাউন? আচ্ছা, ও প্রপার বলছে নাউন। ও প্রপার নাউন। ঠিক আছে, আচ্ছা, তোমাকে থামে দিলাম। এবার অজস্বী বলো, নেক্সট। অজস্বী, তুমি এবার কমন নাউন এবং প্রপার নাউনটা বোঝাও। প্রপার নাউন বলতে আমরা বুঝি কোনো বস্তুর নির্দিষ্ট নাম, যেমন বাংলাদেশ, তারপর হচ্ছে ওদেশী, তারপর হচ্ছে তারপর হচ্ছে ডগি, তারপর পদ্মা, মেঘনা, ইত্যাদি। ওকে, আচ্ছা, এটা গেল প্রপার। তাহলে কমন নাউন কোনটা হবে? কমন নাউন বলতে আমরা বুঝি কোনো বস্তু সাধারণ নাম, যেমন স্টুডেন্ট, তারপর হচ্ছে স্টুডেন্ট, তারপর পুলিশ, তারপর হচ্ছে ম্যান, ওম্যান, তারপর হচ্ছে পার্সন। ওকে, এগুলো হচ্ছে সাধারণ নাম। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার জানি না, একটু কালেকটিভ নাউনটাকে বোঝাও। স্যার কালেকটিভ
স্যার আমি বুঝিনি আরেকবার কালেকটিভ নাউন এটা কোনটা? সমষ্টিগত নাম, অর্থাৎ সমষ্টিগত নামকে বোঝাচ্ছে যেটা আমরা কালেকটিভ নাম হিসেবে ধরতে পারি। যেমন ক্লাস, ক্লাব, ফ্যামিলি, আর্মি, পুলিশ, স্কুল, টিম, ইত্যাদি। এগুলো হচ্ছে কালেকটিভ, কারণ এগুলো সাধারণ নাম বোঝানো হয়েছে। এক্স্যাক্টলি। ঠিক আছে, জায়েদ, জায়েদ তুমি বোঝাও ম্যাটেরিয়াল নাউন তুমি কি বুঝেছো বলো? ম্যাটেরিয়াল নাউন এমন কোন বস্তু যা ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না, যেমন আয়রন, উড, মিল্ক। হ্যাঁ এক্স্যাক্টলি, উড, মিল্ক, তাই না? এগুলো দেখো কোনো একটা ধাতু বা কোনো একটা পদার্থ যেটা দিয়ে তুমি আবার আরেকটা পদার্থে পরিণত করো, সেগুলো সব ম্যাটেরিয়াল নাউন হয়ে যাবে। আচ্ছা, আরেকটা ছিল অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এটার সঙ্গে আমাকে একটু কে দিবে বাবা? এই যে নাম তো আহনাফ, আহনাফ বলো দেখি অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেছি অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা বলো দেখি, অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ অবস্থা বা কাজের নাম প্রকাশ করা হয় এবং যার দেখা বা ছোঁয়া যায় না কেবল অনুভব করা যায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। বাহ, সুন্দর বলেছো তুমি। এক্সাম্পল বলো। মিষ্টি, ওকে, কাইন্ডনেস, ওকে, হ্যাপিনেস, এই তো ব্রেভারি। এক্স্যাক্টলি, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সুন্দর বলেছো। আচ্ছা, তাহলে এতক্ষণ ছিলাম নাউনের মধ্যে। তোমরা কি জানো নাউনের মধ্যে তোমরা যে এতগুলো নাউন পড়েছো, একটা টাচ করা যায় আর একটা টাচ করা যায় না, অর্থাৎ এর ভিত্তিতে নাউনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এটা এত আমলে নিও না, এটা জাস্ট একটু জেনে রাখো। হ্যাঁ, কনক্রিট নাউন, এই যে কনক্রিট, এতক্ষণ যেটা পড়েছো কনক্রিট। আরে একটু নামটা এটা বানানটা করে নি। আচ্ছা, কনক্রিট নাউন, কনক্রিট নাউন আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, একটু আগে যেটা পড়েছো। হ্যাঁ, এই যে টাচ করা যায় এবং টাচ করা যায় না, এটার উপর ভিত্তি করে নাউন আবার দুই প্রকারের হয়। এর আগে অ্যাবস্ট্রাক্ট নাউন বাদে বাকি যে নাউনগুলো পড়েছো, কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এগুলো তো সব টাচ করা যাবে। এই টাচ করাকে আমরা বলি কনক্রিট নাউন। কনক্রিট, হ্যাঁ, কনক্রিট মানে মনে হয় না যে শক্ত শক্ত রাস্তা কনক্রিট দিয়ে তৈরি, বাসা কনক্রিট দিয়ে তৈরি। তো যেটা টাচ করা যাবে, স্পর্শ করা যাবে, কেমন, এই যে স্পর্শ বা অনুভব করা যাবে, সেটা হবে কনক্রিট নাউন। স্পর্শ, আহারে হ্যাঁ, স্পর্শ করা যাবে বা তুমি হাত দিলে বুঝতে পারবা যে হ্যাঁ এটার অস্তিত্ব আছে, আর এটা স্পর্শ করা যাবে না। আচ্ছা, অনেকগুলো জিনিস আমরা পড়ছি তাই না? তো অনেক সময় হয় কি যে জিনিসগুলো বোঝার সময় তুমি বুঝতেছো বাট একটু পরে ভুলে যাবা, কিন্তু তুমি যখন বাসায় একবার শীটটা দেখবা তখন আর ভুলবা না, স্পর্শ করা যাবে না। ঠিক আছে। আচ্ছা, যেমন কনক্রিট, নাবা একটু বলো দেখি কনক্রিট নাউনের তুমি দুইটা সংজ্ঞা বলতে হবে, বলো। নাবা একটু অসুস্থ, অনেক জ্বর, আমি ওর সাথে বসে ক্লাসটা শুনতেছি। ঠিক আছে ম্যাম, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে একটু দেখো, এখন ওই যে বাচ্চাদের অনেক অসুবিধা হচ্ছে যে বেশি গরম টরম হওয়াতে, অতিরিক্ত গরম পড়তেছে, সবাই যে মানে অনেকে অসুস্থ, জ্বর সর্দি কাশি হচ্ছে, যাক সবাইকে সাবধানে থাকতে হবে, এরকম হচ্ছে ম্যাম। আচ্ছা, সবাই একটু দেখো তাহলে, এতক্ষণ কি বলেছি, অনেকগুলো নাউন পড়লাম না, এর মধ্যে কিছু নাউন টাচ করা যাবে, যেটা টাচ করতে পারবা সেটা হয়ে যাবে কনক্রিট নাউন, আর যেটা টাচ করতে পারবা না সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। আচ্ছা চলো, আমি তো একটু জুনাইদের কাছে যাই। জুনাইদ বলো তো কনক্রিট নাউনের তুমি দুইটা সংজ্ঞা বলো দেখি, পারো কিনা। হ্যাঁ জুনাইদ, শুনতে পাচ্ছো? হ্যাঁ বলো দেখি, কনক্রিট নাউনের দুইটা সংজ্ঞা বলো দেখি, এই যে এতক্ষণ তো অনেকগুলো সংজ্ঞা আমরা পড়েছি, চেষ্টা করো। যেমন আচ্ছা, ওয়াটার বোতল, আচ্ছা এটা কনক্রিট নাউন বলেছো, ভেরি গুড। আচ্ছা, হ্যাপিনেস, এটা কি কনক্রিট হবে নাকি অ্যাবস্ট্রাক্ট হবে বলো তো? অ্যাবস্ট্রাক্ট। কেন অ্যাবস্ট্রাক্ট হবে হ্যাপিনেস? কারণ এটাকে স্পর্শ করা যাবে না, শুধু অনুভব করা যাবে। ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট। ঠিক আছে স্টুডেন্ট, থ্যাংক ইউ। আমরা নেক্সটটাতে যাচ্ছি। এবার দেখো আবার একটা বিষয় আছে, গণনার ভিত্তিতে আমরা যে গুনি না, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ মাথায় রাখবা। দেখো, যেটা গণনা করা যায়, এই গণনা করা জিনিসকে আমরা মূলত, আমরা তো কমন নাউন বলি তাই না? আচ্ছা, একটু
এক সেকেন্ড, যেটাকে গুনছি আমরা। আচ্ছা, বা গণনার ভিত্তিতে নাউন আবার দুই প্রকার হয়ে থাকে, কি কি জানো? কে জানো? আচ্ছা, অনেকে তো জানো, ভেরি গুড। আচ্ছা, গণনার ভিত্তিতে আমি একটু লিখে দিই, ভিত্তিতে নাউন দুই প্রকার, নাউন দুই প্রকার। আচ্ছা, একটা হচ্ছে কাউন্টেবল নাউন, তাই না? যেটা কাউন্টেবল নাউন কোনগুলো, যেটা গোনা যাবে নাকি গোনা যাবে না? যেটা গোনা যাবে। গোনা যাবে। কাউন্ট, যেমন বলি না, এই কাউন্ট করো তো বাবা 1 থেকে 10 পর্যন্ত, তোমরা 1 2 করে গোনো। সো যেটা গোনা যাবে সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। আচ্ছা, যেমন মনে করো কি হতে পারে, যেমন বুক, কতগুলো বুক আছে তোমার সামনে, তারপর মোবাইল ফোন। হ্যাঁ, আমাদের বাড়িতে 2টা মোবাইল ফোন আছে, যে গোনা যাচ্ছে, বাড়ি, হাউস, যেটাকে 1 2 3 4 5 এভাবে তুমি গুনে থাকো, সেটাকে আমরা বলবো হচ্ছে কাউন্টেবল নাউন। আচ্ছা, যেটা গোনা যায় না তাকে সেটা কি বলে জানো? আনকাউন্টেবল নাউন। আচ্ছা, যেমন মনে করো পানি কি গোনা যাবে? ওয়াটার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রাইট। আর কি হতে পারে? মিল্ক, অয়েল, হ্যাঁ। আর কি হতে পারে? আরেকটা বলো। হ্যাঁ, গোল্ড, ইয়েস। যদিও ম্যাটেরিয়াল, তারপরও দেখো গণনার ভিত্তিতে। বাস। আচ্ছা, আয়রন। আচ্ছা, আর লিখছি না আমি। সবাই একটু খেয়াল করো, এই যে নিচের যে জিনিসগুলো দেখছো তুমি, এগুলো গুনতে পারবা না। হ্যাঁ স্যার, পানি গোনা যাবে না 1 2 ফোঁটা করে, কিন্তু এটা তো গুনে টাইম ওয়েস্ট হবে, যেটা কাজের না সেটা তো কাজের মধ্যে ধরা যাবে না, তাই না? সো ওয়াটার হচ্ছে গোনা যাবে না, রাইস, মিল্ক, অয়েল, গোল্ড, আয়রন। আচ্ছা, চিনি ইংলিশ কি বলো তো? সুগার। আচ্ছা, এটার সঠিক উচ্চারণটা কি জানো তোমরা? না, এটা হবে সুগার। হ্যাঁ, এই যে দেখো, সুগার হবে কেমন, এটা সু হয়ে যাবে, আমরা সু বলি, বাট শুদ্ধটা হবে আসলে সুগার। তো এই ছিল আমাদের নাউনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। হ্যাঁ, চলো এবার আমরা সেকেন্ডটাতে, আরো কিছু অনেক কিছু আছে, হ্যাঁ, এগুলো অল্প সময় লাগবে, বেশি সময় লাগবে না। প্রোনাউন বলতে আমরা বুঝি, আচ্ছা, সর্বনাম। আচ্ছা, দাঁড়াও একটা সেকেন্ড, আমার একটু সময় দাও। লামহা, তুমি, আব্বু একটু আস্তে কথা বলো, একটু আস্তে কথা বলো। প্রোনাউন কাকে বলে জানো? লামহা। তোমরা অবশ্যই জানো, দেখি লামহা কোথায় আছো? রাফি বলো দেখি প্রোনাউন। নাউনের পরিবর্তে যে জিনিস ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। এই তো পেরেছো। আচ্ছা, লিখলাম লামহা ইজ আ গার্ল। লামহার প্রোনাউনটা কি হতে পারে বলো দেখি? শি হবে। আচ্ছা, ঠিক তেমনি দেখো, প্রত্যেকটা নামের পরিবর্তে যেই ওয়ার্ডটা তুমি ব্যবহার করো সেটাই প্রোনাউন। আচ্ছা, আমি একটু লিখছি, নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ, পরিবর্তে ব্যবহৃত শব্দ। দেখো আমি, তোমরা তো সবাই স্পোকেন থেকে এসেছো তাই না, একজন বাদে। তো স্পোকেনে তো আমরা যে শীট দেখে পড়ি, সেই শীটে কিন্তু প্রত্যেকটাতে আই উই ইউ ইউ হি সি দে ইট আছে, তাই না? আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও। এই যে আই উই, তারপরে ইউ, তারপরে হি সি দে ইট, এগুলোর সব কিন্তু প্রোনাউন। আচ্ছা স্যার, এখানে বুঝেছি, কিন্তু ইটের প্রোনাউনটা কিভাবে বের করতে হবে? ধরো তোমাদের বাড়িতে একটা বেড়াল আছে, তো তুমি বললে যে আই হ্যাভ আ ক্যাট। এই যে ক্যাট আছে, ক্যাট তো মানুষ না, তো যেটা মানুষ না কোনো একটা বস্তু বা প্রাণীর ক্ষেত্রে আমরা প্রোনাউন হিসাবে ইট ব্যবহার করে থাকি। তো বললে ইট, মনে করো ইট লাইকস মিল্ক, এটা মিল্ক পছন্দ করে। তো এই যে ক্যাটের পরিবর্তে আমরা কিন্তু ইট ব্যবহার করেছি। তো প্রত্যেকটা নামের কিন্তু পরিবর্তে শব্দকে আমরা বলবো প্রোনাউন বলবো। সো এই যে ওয়ার্ডগুলো একটু মনে রাখবা, আই আমি, উই আমরা, ইউ তুমি ইউ তোমরা, হি সে সি সে, দে তারা, ইট ইহা। আচ্ছা, এই যে খালি আমি ভুলে যাই বাবা, নাম খালি ভুলে যায় বাবা। হাজেরা রহমান, তোমার নামটা এত সুন্দর একটা নাম ভুলে যায়, তোমার নামটা কি যেন ভুলে গেলাম বাবা। তাকিয়া, দেখছো না, ভুলে যায়। তাকিয়া, আমি দেখো একবার বলেছি, তুমি প্রোনাউন গুলো বাংলা সহ একবার বলবা, আমি একবার বলছি খেয়াল করো, বাংলা সহ বলবা। আই আমি, উই আমরা, ইউ তুমি ইউ তোমরা, হি সে সি সে, দে তারা, ইট ইহা। বলো দেখি।
আই আমি উই আমরা ইউ তুমি ইউ আমরা না হি না সে ইউ সি আমরা না, সে ভুল হয়েছে বাবা, ইউ তোমরা। ইউ আবার তোমরা আরেকবার বলো এগেন। আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা হি সে সি সে দে তারা ইট ইহা এক্স্যাক্টলি। আচ্ছা সেম জিনিসটা আমি আরেকবার একটু শুনছি হচ্ছে ওই যে বাবা, না তোমার নাম তো অদ্রিজ, অদ্রিজ বলো একবার, অদ্রিজ। স্যার হ্যাঁ বলো দেখি, এই প্রোনাউনের বাংলাটা একটু বলো। আই আমি, আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা সি সি সে সি বলো হি সে দে তারা তারা ইহা। ইট ইহা। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এই ওয়ার্ড গুলো হচ্ছে সবগুলো হচ্ছে প্রোনাউন। ওকে, একটু মাথায় রাখবা এগুলো হচ্ছে প্রোনাউন। চলো এবার অ্যাডজেক্টিভ আসি। তোমরা অবশ্য অনেকেই জানো অ্যাডজেক্টিভের বিষয়গুলো, তারপর আমি একজনকে ধরছি একটু। স্যার প্রোনাউনের প্রকার না, হ্যাঁ বুঝিনি বাবা। প্রোনাউনের প্রকারে প্রোনাউনে তো প্রকারভেদ অনেকে বুঝবে না এখন, এটা কয়েকদিন পরে বোঝো, ঠিক আছে বাবা? অনেকগুলো প্রকার আছে, হ্যাঁ ওই যে এগুলো বোঝাতে একটু প্রবলেম হবে, অনেকে বুঝবে না। বাট এটা আপাতত রাখো, এটা আমি বোঝাবো, একটু ধরাইনি এটা, ঠিক আছে অজস্রী? এটা অফকোর্স বুঝাবো, ডোন্ট ওয়ারি, ভয় পেও না। আচ্ছা অ্যাডজেক্টিভের বিষয়ে আসি এবার। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের আমরা যে দোষ গুণ অবস্থা সংখ্যা বলি না, এটাকে অ্যাডজেক্টিভ বলে। বাই দ্য ওয়ে একটু লেখা দেখাই জাস্ট, ভালো হবে। এই যে দেখো, এই পড়াটুকু একটু দেখো, খুব সহজ। নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা প্রকাশ করে, সেটাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন এই ওয়ার্ড গুলো দেখো, গুড মানে ভালো, টল মানে লম্বা, বিউটিফুল মানে সুন্দর, তাই না? তার মানে যেই শব্দ দ্বারা তুমি বুঝবা যে কোনো কিছুর ভালো অথবা মন্দ দিক বোঝানো হয়েছে, সেটাই অ্যাডজেক্টিভ। এটা নিয়ে কি আর বলতে হবে নাকি বুঝতে পেরেছো? বুঝতে পারলাম। বুঝতে পেরেছো? যেমন বললাম যে ছেলেটা খুব লম্বা, লম্বা তার একটা ভালো দিক। অথবা বললাম যে সে খুব ভালো, এই ভালো একটা ভালো দিক, তার এটাও অ্যাডজেক্টিভ হয়ে যাবে। অর্থাৎ যেই শব্দ দ্বারা গুণ দোষ অবস্থা, অবস্থা আবার কেমন বললাম, শি ইজ ইল, সে অসুস্থ, এই যে অসুস্থ তার একটা অবস্থা, তো এই ক্ষেত্রে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। চলো ভার্ব নিয়ে কথা বলি এবার। হ্যাঁ, ভার্ব মানে কোনো কাজ। তোমরা যে কাজই করো না কেন বা তোমার সামনে যেই কাজ হয়, সেই কাজকে আমরা বলবো হচ্ছে ভার্ব বলি। যেমন ইট, স্লিপ, রান, এগুলো কিন্তু সবই ভার্ব। এটা ক্লিয়ার হয়েছে? এটা নিয়ে আর বলতে হবে? আচ্ছা, এগুলো একটা একটা ওয়ার্ড। ঠিক আছে, এবার অ্যাডভার্বে আসো। অ্যাডভার্ব মানে কি? ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষায়িত করতে। স্যার এটা বুঝিনি, ভালো করে দেখো। ধরো কোনো একটা, আমি একটা সেন্টেন্স লিখলাম, এই যা দেখো, হি রানস মানে কি? সে দৌড়ায়। দেখো হি রানস, এতটুকুর মধ্যেই তো তুমি বুঝতে পারছো যে সে দৌড়ায়। কিন্তু এখন যদি তুমি বলো যে হি রানস ফাস্ট, কোনো ভার্বকে অতিরিক্ত দেখানোর জন্য, অতিমাত্রায় দেখানোর জন্য আমরা যে শব্দ ব্যবহার করি সেটাই হচ্ছে অ্যাডভার্ব। তোমাদের স্কুলে বা বিভিন্ন জায়গায় কিন্তু এই পার্টগুলো তোমরা পড়েছো, এই কারণে আমি এক ক্লাসে এগুলো কভার করার চেষ্টা করছি। এমন নয় যে তোমরা কখনো এগুলো পড়োনি, তাই না? বেশিরভাগ জিনিসই দেখবা তোমাদের জানা আছে, কিন্তু এগুলো যখন বারবার তুমি রিপিট করছো, তখন জিনিসগুলো তোমার মাথায় থাকবে। তাহলে হি রানস ফাস্ট বলেছি, তাহলে হি রানস সে দৌড়ায়। এই যে দৌড়ানো ভার্ব রয়েছে, ভার্বকে একটু অতিরঞ্জিত করলো, মানে এটাকে আর একটু মডিফাই করলো, একটু বেশি করে দেখালো, তখন এটা হয়ে যাবে ফার্স্ট। এটা হচ্ছে অ্যাডভার্ব হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হবে না কিন্তু, অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে ভার্বকে অতিরিক্ত মাত্রায় দেখাতে যে শব্দটা, সেটা হচ্ছে অ্যাডভার্ব। আরেকটা লিখছি, যেমন আই সিং, আমি গাই, সুইটলি, সুইটলি। তো তুমি কিভাবে গাও? তাহলে ভার্বকে তুমি কিভাবে দ্বারা প্রশ্ন করলে কিন্তু পেয়ে যাবা। যেমন হি রান, সে কিভাবে দৌড়ায়? সে দ্রুত দৌড়ায়। আমি গাই, তাহলে আমি কিভাবে গাই? সুইটলি গাই। আবার দেখো, হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড, সে সরি, হি ওয়ার্কস হার্ড, সে কঠোরভাবে কাজ করে বা পরিশ্রম করে। এই যে হার্ড বলেছো, এটাও কিন্তু অ্যাডভার্ব। স্যার অ্যাডভার্ব কিভাবে বের করতে হবে? প্রথমে সেন্টেন্সটা তুমি পড়বা, পড়ার পরে তুমি যে ভার্বটা চিনেছো, সেই ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করতে পারো, তুমি
কখন দ্বারা প্রশ্ন করতে পারো স্যার। কখন বলতে যেমন ধরো আই উইল গো দেয়ার টুমরো, টুমরো, এটা আবার টাইম অফ অ্যাডভার্ব হয়ে যাবে, অর্থাৎ যেই শব্দ দ্বারা তুমি অ্যাডভার্ব বুঝবা কিন্তু আবার ওটার সময় বোঝাবে, সেটা হয়ে যাবে টাইম অফ অ্যাডভার্ব। তাহলে দেখো আই উইল গো দেয়ার টুমরো, তাহলে টুমরো কিন্তু এটা কিন্তু নাউন না, একটা সময় বোঝানো হচ্ছে, তাই না? এবং এই সময়টাকে তুমি এই গো, তুমি যে কালকে যাবে এটাকে বিশ্বায়িত করেছো, সো এটাও একটা অ্যাডভার্ব শব্দ। এটা কি বোঝা গেছে বাবা? Yes, sir. আচ্ছা, তাহলে সোজা শর্টকাটলি আমি একটু বলি, সেটা হচ্ছে যে সকল মানে এখন জয়েন করতেছে কেমনে বুঝবে, হ্যাঁ হ্যাঁ কে যুক্ত হলো, ও অদ্রিজ, আচ্ছা। তাহলে কি বলেছি, যে শব্দ দ্বারা তুমি ভার্বকে মডিফাই করবা সেটাই হয়ে যাবে অ্যাডভার্ব। এটা নিয়ে আর বলতে হবে? No, sir. আচ্ছা, একটু পরে কিন্তু দু একজনকে ডাকবো এবং টোটাল বিষয়টা বোঝাবা। দেখো প্রেপোজিশন একটা বড় চ্যাপ্টার, হ্যাঁ, প্রেপোজিশন সম্পর্কে অফকোর্স তোমরা অনেক কিছু জানো, বাট আমি আপাতত একটু বোঝাই, সামনে আরো বোঝাবো। তো প্রেপোজিশন কি, দেখো বাংলা পদান্বয়ী অব্যয়, বাংলা দেখে বোঝা মুশকিল তাই না? আচ্ছা, যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের সাথে অন্য শব্দের সম্পর্ক স্থাপন করে সেটাকে আমরা প্রেপোজিশন বলি। যেমন ইন আছে, অন, টু। আচ্ছা দেখি এবার, আল মাইদা, তুমি তিনটা প্রেপোজিশন নাম বলো দেখি, পারো কিনা? তুমি কি জানো কোনগুলো প্রেপোজিশন? আচ্ছা আমি জানি এখানে অনেকেই জানো। তাকিয়া বলো তিনটা, দেখি পারো কিনা। তাকিয়া জানো? Is ইজ হবে না, ইজ তো একটা ভার্ব হয়ে গেল। আচ্ছা দেখো আমি বলছি, যদি এটা নিয়ে আসলে সামনে আরো ডিসক্রাইব করব, যেহেতু এটা অনেক বড় একটা চ্যাপ্টার। দেখো ইন আছে, অন, টু, ওভার আছে, তারপরে মনে করো বিহাইন্ড, অ্যাভাব আছে, বিটুইন, অ্যামাং, তারপরে মনে করো হ্যাঁ ইয়েস, অনেকগুলোই আছে কেমন। তো এটা নিয়ে আমরা সামনে ক্লাসে দেখবো, প্রেপোজিশন অনেক বড় চ্যাপ্টার আছে, প্রায় 20-25টা ইম্পর্টেন্ট প্রেপোজিশন আমরা দেখবো সামনে। তো এখন দেখো স্যার, আমি একটা জিনিস বুঝি না প্রিপোজিশনের সংজ্ঞাটা। মনে করো তুমি লিখলে টেবিলের উপরে, ধরো সরি, টেবিলটি, আরে টেবিলটির উপর একটি, আহারে এরকম হচ্ছে কেন বাবা, উপর একটি কলম আছে, এই যে কলম আছে, যা এটা কলম হয়ে গেল, তো কলম আছে। দেখো সংজ্ঞাটা ভালো করে দেখো, দুটো নাম আছে, একটা টেবিল আছে, একটা কলম আছে। তো বলা হয়েছে যে নাউনের সাথে আরেকটা নাউনের যে সম্পর্ক স্থাপন করা হচ্ছে যেই শব্দ দিয়ে, সেটাই প্রেপোজিশন। এবং প্রেপোজিশনটা এত ইম্পর্টেন্ট একটা জিনিস যে প্রেপোজিশন ছাড়া তুমি কোনো সেন্টেন্স বড় করতে পারবে না। যেমন আই গো, আমি যাই, এটাকে যদি বড় করতে চাও একটা টু লাগবে, আই গো টু স্কুল। আবার দেখো আই গো টু স্কুল টু স্টাডি, I go to school to study. I go to school with my friends to study. অর্থাৎ তুমি সেন্টেন্সটা যত বড় করতে চাও তোমাকে প্রেপোজিশন ছাড়া বড় করা যাবে না। এটাকে তোমার ল্যাঙ্গুয়েজের ভাষায় বলা হয় মশলা বলে, মশলা। কারণ একটা খাবার বানাতে হলে তোমার তো মশলা অ্যাড করতে হবে, না তো খাবার সুস্বাদু হবে না। তুমি যত বেশি মশলা দিবা প্রয়োজন ভেদে, তখন তোমার খাবারটা তত বেশি সুস্বাদু হবে। তো এখানে প্রেপোজিশন ওয়ান কাইন্ড অফ মশলার মতো কাজ করে, অর্থাৎ যত বেশি প্রেপোজিশন ইউজ করো। তো একটা কথা স্যার, একটা বাক্যে কি প্রেপোজিশন একাধিক ব্যবহার করা যাবে? অবশ্যই, তোমার যতগুলো প্রয়োজন হবে তুমি ব্যবহার করতে পারবা। যেমন মনে করো আই গো টু স্কুল টু রিড অ্যান্ড রাইট। এই যে দেখো আমি এখানে টু ব্যবহার করেছি দুইটা, এই যে টু ব্যবহার করেছি দুইটা। তার মানে এখন বাংলা বাক্যের উপর ভিত্তি করে তুমি সেটাকে কিভাবে এক্সপ্লেন করবা বা তুমি কতগুলো ব্যবহার করবা সেটা তোমার ব্যাপার, তবে সেটা অবশ্যই শুদ্ধ হতে হবে। কারণ এখানে যদি বলো আই গো টু স্কুল অফ রিড অ্যান্ড রাইট, তা তো হবে না, অর্থাৎ মিনিং বুঝতে হবে। তার মিনিং আমরা সামনের দিকে বা সামনের ক্লাসের দিকে দেখবো, এক ক্লাসে সব দেখাতে গেলে তখন আর মাথায় থাকবে না। তাহলে টেবিলের উপর একটি কলম আছে, এটা ইংলিশটা কি হবে? অজস্র বাবা, এখানে সিমি আক্তার থেকে আব্দুল্লাহ যুক্ত হয়েছে তাই না? আচ্ছা তোমাকে খুঁজ যাবে, আমি তো তোমার আগে যে পিকচার ছিল পিকচার দিকে তো বুঝতে পারি না এটা। আচ্ছা আব্দুল্লাহ বলো দেখি, টেবিলটির উপর একটি কলম আছে, এটা ইংলিশটা কি হবে? আব্দুল্লাহ বলতে পারবা? আব্দুল্লাহ সহজ তো। রাফি বলো দেখি, টেবিলটির উপর একটি কলম আছে, এটার ইংলিশটা কি হতে পারে? আয় হায় বলো। আচ্ছা একটু বাবা, রাফি হাত তুলেছে, বলো রাফি, একটু দাঁড়াও, রাফি বলো। The pen on the table. দ্য পেন অন দ্য টেবিল হয়নি।
আচ্ছা একটু দাঁড়াও, নাবা বলো। হ্যাঁ নাবা বলো তো, একটু দাঁড়াও, নাবা হ্যাঁ বলো তো নাবা। A pen on a table. আচ্ছা এ পেন অন, একটি টেবিল, সরি একটি পেন একটি একটি ইর উপর আছে, তাই না? তুমি এটা বলেছো, এ পেন দিয়ে শুরু করেছো, বাট আছে আছে আছের জন্য কি ব্যবহার করতে হবে? হ্যাঁ এবার অজস্রী বলো। There is a pen on the table. দেখো এই জিনিসটা একটু মনে রাখবা, আমরা যেখানে আছে পাবো, কোনো জায়গায় আছে হলে দেয়ার দিয়ে বাক্য শুরু করবা, কেমন? সো দেয়ার ইজ আ পেন অন দ্য টেবল, একটু মনে রাখবা এই জিনিসটা, হ্যাঁ? তবে আছে আরো অনেক ধরনের আছে আছে, তাই না? আমরা যখন এই যে হ্যাভ হ্যাজ এর ব্যবহার সম্পর্কে ডিটেলস আলোচনা করব তখন আরো দেখবা। দেখো আই হ্যাভ আ পেন মানে আমার একটা কলম আছে, যদি কোনো ব্যক্তির কাছে আছে বা আমার কাছে আছে হয় তাহলে হ্যাভ ইউজ করতে হবে, কিন্তু যদি কোনো জায়গায় কিছু আছে বলি তখন দেয়ার হবে। তো এখানে এই জন্য দেয়ার ব্যবহার করা হয়েছে। এখন দেখো এখানে টেবিল তো একটা, টেবল একটা শব্দ, নাউন, টেবলের পরে পেন একটা শব্দ, তাই না? দেয়ার ইজ আ পেন অন দ্য টেবল। সো হোয়াট ইজ দ্য রিলেশনশিপ? এই যে দুটো পেনের সাথে একটা টেবিল স্পর্শ করে আছে, একটা রিলেশন, এটাই রিলেশন, স্পর্শ করে আছে, এটাকে আমরা অন দ্বারা প্রকাশ করেছি, তাই না? তো এখানে প্রেপোজিশন কোনটা? অন হচ্ছে প্রেপোজিশন। অথবা দেখো যদি বলি দেয়ার ইজ, সরি দেয়ার ইজ আ ব্রিজ, ব্রিজ ওভার দ্য রোড, রোডের উপর একটা ব্রিজ আছে, এই যে ওভার বলেছো না, এই যে ব্রিজ এবং রোডের মধ্যে একটা সম্পর্ক স্থাপনকারী যে ওয়ার্ড আছে এটা হচ্ছে ওভার। এই ওভার হচ্ছে একটা প্রেপোজিশন। যাক প্রেপোজিশন নিয়ে সামনে আলোচনা করব, আর এটা অনেক ডিটেলস একটা বিষয়, অনেক কিছু শিখবো ইনশাল্লাহ। আচ্ছা চলো তারপরেরটা আমাদের কি আছে? প্রেপোজিশন আছে। আচ্ছা পরের এগুলো সহজ আছে, কোথায় গেল? আচ্ছা কনজাংশন। আচ্ছা দাঁড়াও, অনেকে তোমরা জানো আশা করি, মাইশা বলো কনজাংশন কি জিনিস জানো? হুম, মাইশা। আচ্ছা জারিন জানো কনজাংশন কি জিনিস? কেউ জানো? ইয়েস, দুইটা বাক্য বা বাক্যের দুইটা অংশকে যেই শব্দ দ্বারা তুমি সংযুক্ত করো, কনজাংশন। দেখো একটু মনে মনে ভাবো তো, কনজাংশন অনেকটা জাংশনের মতো। ট্রেন স্টেশনে অনেকগুলো লাইন থাকে, তাই না? মাঝে মধ্যে ট্রেন ধরো এইদিকে না গিয়ে আরেক দিকে যাবে, তাহলে কি ট্রেন লাইন তো চেঞ্জ করে না, ভিতরে একটা জাংশন চেঞ্জ করে দেয়, অর্থাৎ দুটো লাইনকে আবার এক করে দেয়, তখন আবার সেটা আরেক দিকে যায়। তো দুটো লাইন বা দুটো শব্দকে বা দুটো বাক্যকে আমরা যেই শব্দ দ্বারা যুক্ত করব তাকে কনজাংশন বলবো। তবে কনজাংশন মনে রাখার জন্য একটা ছোট্ট ওয়েস আছে, হ্যাঁ? এই যে ফ্যান বয়েজ, ফ্যান বয়েজ মানে কি জানো? যেসব ছেলেমেয়েরা আনন্দ করে, ফ্যান করে, এই ফ্যান বয়েজকে আবার ভাঙা যাবে কয়েকটা ভাগে। দেখো এটা মনে রাখার জন্য এই ছোট পার্টটা ব্যবহার করা হয়েছে। তবে সামনে যখন, সব সামনের কথা বলছি কারণ এক ক্লাসে তো সব হবে না, তবে আপাতত জানিয়ে রাখছি সামনের দিকে আরো যখন আমরা হার্ড টপিকে যাব তখন আমরা এই ফ্যান বয়েজ এর মধ্যেও আসলে অনেক কিছু আছে, হ্যাঁ? যেমন ক্লোজ পড়বো, সাবঅর্ডিনেট ক্লোজ, তারপরে তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, তখন আমাদের এই জিনিসগুলো আরো প্রপারলি লাগবে। এখন এখন বুঝবে না, কারণ একটা জিনিসে যেতে ল্যাডার লাগে, অর্থাৎ একটা ধাপে গিয়ে পরে আরেকটা ধাপে যাব, হ্যাঁ? আমি just জানিয়ে রাখছি সামনের দিকে এই কাজগুলো আমরা শিখবো। তো ফ্যান বয়েজ, ফ্যানতে কি হয় জানো? ফর হয়। দেখো এই এতে এন্ড হয়। আচ্ছা এবার দেখো এনতে, আচ্ছা এ কোথায় গেল? এই এন কোথায় গেল আমার? ও আচ্ছা এন এখানে, সরি। আচ্ছা এন, তাহলে এন বলেছি, এন তে হয় নেইদার হয়, নেইদার। এরপর দেখো বি তে বাট হয়, তারপরে ওতে অর হয়। আচ্ছা আচ্ছা এখানে সব সি হয়ে যাচ্ছে কেন অটোমেটিক্যালি এটা? ও আচ্ছা আচ্ছা, তাই তো বলছি এটা অটোমেটিক্যালি সিরিয়ালি হয়ে যাচ্ছে। আবার দেখো ওতে কি হবে? অর হবে, এই যে অর। তারপরে ওয়াই তে ইয়েট হবে, ইয়েট, এবং এস তে সো হবে, সো। আচ্ছা এইগুলো যে ব্যবহার আছে না, আমি যখন ক্লোজ তোমাদের বোঝাবো তখন এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবা। তবে এক্সাম্পল দিয়ে তোমাদের একটু বোঝাই, যেমন এ ব্যবহার, এ ফ্যান ফর ব্যবহার করেছো, তাই না? বা এন্ড দেয়ার, তোমাদের বইতে সাধারণত এন্ড এবং বাট এই দুটোই বেশি ব্যবহার দেখানো হয়। তো চলো আমি জাস্ট দুটো বাক্যের সম্পর্কটা একটু দেখাই তোমাদের। যেমন আই লাইক বানানা বাট মাই ব্রাদার লাইকস, মাই ব্রাদার, আরে
মাই ব্রাদার লাইকস চকলেট বা কেক পছন্দ করে। এই যে এখানে কেন লাইক কেকস, এই যে দেখো কি বলেছি, মাই মাই কোথায় গেল, আচ্ছা কেটে যাচ্ছে কেন, আই লাইক বানানা, আমি কলা পছন্দ করি কিন্তু আমার ভাই কেকস পছন্দ করে। তো এই যে দুটো আলাদা আলাদা শব্দ, আলাদা আলাদা বাক্য আছে, দেখো এই একটা বাক্য, এই একটা বাক্য, তাহলে তুমি এই বাট দ্বারা কিন্তু দুটোকে সংযোগ সাধন করেছো, এই কারণে আমরা বাট বলবো একটা কনজাংশন। চলো আরেকটা দেখি, মনে করো সংক্ষেপে, আই এন্ড মাই ফাদার গো টু পার্ক, আমি এবং আমার বাবা পার্কে গিয়েছিলাম। স্যার এখানে তো দুটো শব্দ আই মাই ফাদার, কিন্তু এটাকে আলাদা ভাঙো, আই গো টু পার্ক অ্যান্ড মাই ফাদার গো টু পার্ক, একই জাতীয় হওয়াতে আমরা একটা মানে সংক্ষেপ করে ফেলেছি, এখানে আই অ্যান্ড মাই ফাদার গো টু পার্ক, সো এখানে অ্যান্ড হচ্ছে একটা কনজাংশন। তাহলে সোজা কথা, বাক্যের দুটো অংশকে আমরা যে সকল শব্দ দ্বারা সংযুক্ত করছি সেটাই হচ্ছে কনজাংশন। বুঝতে পেরেছো? এটা কি বোঝা গেছে বাবা? আচ্ছা, বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার ফাইনালি আরেকটা আসো, আমি কিন্তু একটু পরে ছোট্ট একটা টেস্ট নিব, সো তুমি জাজ করবা যে তুমি আসলেই কতটুকু বুঝতে পেরেছো। এবার ইন্টারজেকশন এর মানে কি জানো? কে বলতে পারবে? আবেগ সূচক, তাই না? অর্থাৎ শব্দ, যেই শব্দ দ্বারা আমরা কিন্তু পার্টস অফ স্পিচ পড়ছি, মানে ওটাতে যাবো বাবা। এটা কি হয়েছে দেখো, পার্টস অফ স্পিচ মানে শুরুতেই বলেছি বাক্যের পার্ট, অর্থাৎ বাক্যের অংশ, এক একটা অংশকেই তুমি এক একটা পার্টস অফ স্পিচ বলছো, তাই না? তারপর ইন্টারজেকশন এমন না যে পুরো বাক্যটাই তোমার ইন্টারজেকশন, ওর মধ্যে একটা পার্ট আছে। ধরো লিখলাম এলাস, হাই হাই, আই এম, ধরো আই এম আনডান, আনডান মানে কি জানো? আমি সাকসেসফুল না, আমি পারি নাই, আমার কাজটা শেষ হয় না, এরকম আনডান, আমি অসফল। হাই হাই, আমি তো অসফল। যে হাই হাই বলেছো এলাস, এটা কিন্তু একটা ইন্টারজেকশন। এবং ইন্টারজেকশনে, হ্যাঁ বলো বলো। হ্যাঁ অনেকগুলো হবে, এক এক করে যাই। এই যে এলাসের পরে এই যে একটা, তুমি একটা এক্সক্লেমেশন মার্ক দিয়েছো, এটাকে এক্সক্লেমেশন মার্ক বলে। আরেকটা জিনিস, আমরা আবার সামনে যখন ওই যে বিভিন্ন ফুল স্টপ, তারপর তোমার এক্সক্লেমেশন মার্ক, কোয়েশ্চেন মার্ক, এগুলো অনেক ধরনের মার্ক আছে, সেমিকলন, হ্যাঁ এগুলো নিয়েও ক্লাস আছে। তো এটা জাস্ট আপাতত জেনে রাখো, এটাকে এক্সক্লেমেশন মার্ক বলে বা বিস্ময় সূচক বাক্য বলে, এই শব্দ কি বলে, বিস্ময় সূচক চিহ্ন বলে। তাহলে এলাস আই এম আনডান, হাই হাই আমি তো হেরে গিয়েছি। সো এই যে এলাস, এটা হচ্ছে ইন্টারজেকশন। সো তোমাকে ধরো পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে দেওয়া হলো, এর মধ্যে কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ বের করো, তখন তোমাকে দেখতে হবে যে এই এলাসে, এলাস অর্থাৎ সামনে এরকম আছে কিনা। যেমন আরেকজন বলেছো, ওরে আমি জিতে গেছি, এই যে ও লাইন কেটে যাচ্ছে, আচ্ছা শোনো, তোমরা সবাই কেটে দাও, আমি আবার লিঙ্ক দিচ্ছি, আবার যুক্ত হবে, হ্যাঁ কেটে দাও সবাই, লাইন কেটে দাও, আমি আবার লিঙ্ক দিচ্ছি নতুন করে।